আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং, আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। নমস্কার, আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমি কাকলি চ্যাটার্জি, আর আমার সামনেই আছেন প্রথিতযশা চিকিৎসক ডক্টর অশোক নন্দী। তার পরিচয় আরামবাগ থেকে যে সমস্ত মিডিয়া আছেন এবং সম্প্রতি তিনি যেটা 24 ঘন্টা থেকে তিনি করোনা যোদ্ধা হিসেবে যে পুরস্কৃত হয়েছেন। এখন অশোক নন্দীর নাম ভারতবর্ষে একটাকে চেনা যায়, তাই নতুন করে ওনার সম্বন্ধে আর কোনো পরিচয় দেবার প্রয়োজনই মনে করছি না, কেন ওনার কাজ এবং ওনার কথাই ওনার পরিচয়। আমরা আমাদের আরামবাগ টাইমসের দর্শকদের জন্য যে কারণে আজকে আমরা লাইভে এসেছি সেটা হচ্ছে করোনা নিয়ে তিনি এর আগেও অনেক কথাই বলেছেন, কিন্তু আজকে আমরা তার কাছ থেকে আরও এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের জন্য উপস্থাপনা করব, যেটা এর আগে অনেক মিডিয়ার মাধ্যমে সেই প্রশ্নগুলো হয়তো ওনার কাছে আসেনি, এবং আরামবাগ টাইমসের দর্শকদের কাছ থেকে আমরা প্রায়ই যে সমস্ত প্রশ্নগুলো পেয়েছি যে ওনার এই মূল্যবান মতামত যদি পাওয়া যায় সেই প্রশ্নগুলো থেকে, আমরা সেই সমস্ত প্রশ্ন একসাথে নিয়ে আমরা উপস্থিত হয়েছি ডক্টর অশোক নন্দী সেই সমস্ত প্রশ্নের আপনাদেরকে সঠিক পরামর্শ তিনি দেবেন। তার আগে চলুন আমরা একটা জিনিস জেনে নিই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে করোনা নিয়ে যখন নানান বিধিনিষেধ খুব কমনভাবে অনেকে জেনেছেন, ঠিক সেই সময়ই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সায়েন্স জার্নাল, সেটা হচ্ছে ল্যান্সেট, এই যে তারা যেটা বলছেন, তারা বলছেন যে করোনার যে সমস্ত বিধিনিষেধগুলো আছে 12 এপ্রিল 2021 জার্নালে তারা বলছেন এগুলো খুব একটা দরকার নেই, কারণ মূলত এটা বায়ু দ্বারা সংক্রমিত হয়। লকডাউন, মাস্ক, স্যানিটাইজার এসবের খুব একটা প্রয়োজন তারা মনে করছেন না। তারা এটা বলছেন যে এই জীবাণুটা মূলত রোগীর নিঃশ্বাস, বায়ু, হাসি, চিৎকার, গান এইসব থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনাটাই বেশি। এই বিষয়ে যদি একটু বলেন যে মানুষ কোন দিকে যাবে, একদিকে জার্নাল এক কথা বলছে, আরেকদিকে আরেকটা সায়েন্স এক কথা বলছে, মানুষ বিভ্রান্ত। আমরা কোথায় যাবে? ডাক্তাররা, চিকিৎসকরা দুটো জিনিস এই জন্য ফলো করি, দুজনের বক্তব্য। একটা হচ্ছে আইসিএমআর, যেটা ইন্ডিয়ান ক্লিনিক্যাল রিসার্চ মেডিকেল রিসার্চ সেন্টার, আর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরা যা প্রোটোকল বলে দেবে, যা ট্রিটমেন্ট বলে দেবে, যা সাবধানতার ব্যাপারে বলে দেবে, আরেকজনকে ফলো করি আমরা, সেটা হচ্ছে CDC। তো এই তিনজনে যা বলে দেবে সেটাই শেষ কথা। ল্যান্সেট কি বললো বা অন্যরা কি বললো সেটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে থাকবে, কিন্তু সেটা আমরা বিশ্বাস করব না যতদিন না সেটা WHO বা ICMR বা CDC বলছে। তো এখনও দেখুন, এমন মাস্ক পরা উচিত, আমরা জানি নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা ছড়ায়। তো ড্রপলেটই হোক আর এয়ারবর্নই হোক, ড্রপলেট বা এয়ারবর্ন যেটাই হোক, মাস্ক পরাকে প্রাধান্য দিতে হবেই। মাস্ক ছাড়া করোনা আটকানো যাবে না। ভ্যাকসিন নিন অথবা না নিন, মাস্ক। কারণ আপনি যদি কাপড়ের মাস্ক পরেন, তার কার্যকারিতা করোনাতে প্রায় নেই বললেই চলে, খুব কম। এই জায়গায় একটু আপনাকে ক্রস করছি যে আজকাল দেখছি বাজারে প্রচুর মাস্ক পাওয়া যাচ্ছে, অনেকেই করছেন কি তাদের পোশাকের সঙ্গে ম্যাচ করে মাস্ক করছে। আমি বলে দিই, এগুলো কি কার্যকরী হয়? একদম সিম্পল উপায়। একটা মোমবাতি জ্বলবে বা একটা আগুন কিছু জ্বলছে, মোমবাতি জ্বলছে, আপনি যদি
এরকম করে ধরে ফু দেন, তার মানে এটা দিয়ে এয়ার পাস করছে, তার মানে এয়ারও ঢুকছে, তার মানে এইটা যদি মোমবাতির শিকাটা দোলে বা নিভে যায় তাহলে সেই মাস্ক কার্যকর না। বাহ, এটা আপনাদের জন্য দারুণ একটা উপায় উনি বলেছেন, যে Simple উপায়। সিম্পল উপায়, যে তাতে আমরা বুঝতে পারবো যে কোনটা আমাদের সাজার জন্য নয়, বাঁচার জন্য বাঁচার জন্য। সঠিক মাস্ক করতে হবে। যেমন এটা হচ্ছে N95, আমি যেটা বলেছি 3 লেয়ার মাস্ক, এইটা কিন্তু ডিসপোজেবল, এটা আমি আবার ইউজ করতে পারি, বাট ইট শুড বি চেঞ্জ মানে আফটার 24 আওয়ার্স। আচ্ছা, এটা কিন্তু এটা 2-3 বারের বেশি ব্যবহার করা যায় না, এইটা কিন্তু ডিসপোজেবল, আজ করলেন আজকেই ফেলে দিতে হবে, এবং ডিসপোজেবল শুড বি প্রপার ওয়ে, মানে এইটা যেখানে খুশি ফেলে দিলাম তা নয়, আচ্ছা। নয় এটাকে আপনি একটা ঘরে যেখানে ব্লিচিং পাউডারের জল বা সাবানের জল আছে তাতে আমরা ফ্রেশ সহ সেখানে ডুবিয়ে দিলাম, পরে ফেলে দিলাম, এটা মানে এতটাই মারাত্মক জিনিস, এতটাই মারাত্মক। এইটাই বেশি করে আর আমরা দর্শকদেরকে বলবো যে উনি কি বললেন একটু একদম খুব গুরুত্ব দিয়ে শুনুন, যে এটা আমি নিলাম গিয়ে ডিসপোজাল বলে যেখানে খুশি ফেলে দিতে পারি না, সেটা ছড়াতে তাই তো? পারে। তার থেকেও রোগ ছড়াতে পারে, ছড়াতে পারে। এবং একই সাথে এই যে আমরা এইভাবে তুলছি, এই তোলার জন্যও কিন্তু ক্ষতিকর, এই ক্ষতিকর। হাতটা ক্ষতিকর, তাই তো? এর জন্য স্যানিটাইজার, স্যানিটাইজার, এর জন্য জাস্ট স্যানিটাইজার। এবং যেহেতু স্যানিটাইজার আমাদের তো সবার এমন পরিস্থিতি নেই যে সবাই স্যানিটাইজার কিনতে পারবে বা ব্যবহার করতে পারবে রেগুলারলি, স্যানিটাইজারের বিকল্প, এবং আমি বলবো স্যানিটাইজারের থেকে বেটার হচ্ছে সাবান, সব থেকে বেটার। এবং মানুষের পক্ষে এবং সাধ্যের মধ্যে। সাবান এইগুলো সব সবার জানা হয়ে গেছে এখন, আমরা যেমন বলি যে অ্যাটলিস্ট মানে সাবানটা প্রপার ওয়েতে যেন ওপরে ভিতরে এরকম অ্যাটলিস্ট এত দূর পর্যন্ত যেন ধোয়া হয়। অবশ্যই জানো, এবং নিত্য সেটা। এবং নিত্য মানে যারা বাইরে থেকে আমি বলবো 3-4 ঘন্টা ছাড়া ছাড়া ধুই। আচ্ছা, মানে কোনো কিছু কাজ করলে সবার কোনো কিছু কাজ করলেই যেন আবশ্যিক হয়। ধোয়াটা জরুরি। আচ্ছা, আমরা একটা জেনেছি যে RT-PCR টেস্ট, এতে যদি নেগেটিভ আসে তাহলে তারপরেও কি মানে হলেও কি করোনা হতে পারে? হ্যাঁ দেখুন, RT-PCR খুব একটা স্পেসিফিক টেস্ট, মানে যদি পজিটিভ হয় তার করোনা হয়েছে বলাই যায়, কিন্তু নেগেটিভ আসে মানে তার করোনা নেই এটা কিন্তু বলা যাবে না। তার কারণ হচ্ছে আপনি যে লালাটায় নিচ্ছেন তাতে তো ভাইরাসটা থাকতে হবে, তবে এটা পজিটিভ আসবে। অনেক সময় তাতে ভাইরাসটা অনেক সময় থাকে না, যে স্যাম্পেলটা আপনি নিচ্ছেন। জাস্ট লাইক ম্যালেরিয়া দেখবেন যদি আমরা প্লেন টেস্ট করি, অ্যান্টিজেন নয়, যদি স্লাইডে টেস্ট করি অনেক সময় পাওয়া যায় না, 2-3 বার করলে তারপরে পজিটিভ আসতে পারে। এই যদি RT-PCR নেগেটিভ আসে এবং সিমটমস থাকে, পরবর্তী হচ্ছে 2-3টে পরীক্ষা করে আমরা জানতে পারি। তার মধ্যে প্রথম পরীক্ষা হচ্ছে সিটি স্ক্যান থোরাক্স। সিটি স্ক্যানটা করা উচিত প্রথম দিনে নয়, অন্তত 5-6 দিন পরে, যখন আমরা চেঞ্জগুলো দেখতে পাই। দ্বিতীয় কথা, RT-PCR যদি নেগেটিভ আসে, তার যদি সিমটমস থাকে তাহলে আবার তাকে রিপিট করতে হবে 3 দিনের মাথায়। যদি সিমটমস না থাকে অথচ তার হিস্ট্রি থাকে, সে করোনা পেশেন্টের কাছাকাছি এসেছিল, তাহলে তাকে রিপিট করতে হবে যেদিন কন্ট্যাক্টে এসেছিল তার 7 দিন পরে আবার তাকে এই টেস্ট রিপিট করতেই হবে। আমি একটা জিনিস জানতে চাইছি যে এবারে করোনা এত দ্রুত ছড়াচ্ছে কেন, এত দ্রুত কেন? দেখুন, যে কোনো ভাইরাস, RNA ভাইরাস, যে কোনো ভাইরাস বারবার ফুল পাল্টায়, নাম একই থাকে। আমরা যেমন জামাটা রোজ পাল্টাই, ভাইরাসও এই পাল্টায়, চরিত্র পাল্টাচ্ছে। এখন প্রথম দিকে যে করোনা ভাইরাসটা এসেছিল সেটা B1 ক্যাটাগরি, এখন সেটা মহারাষ্ট্রের, এটাকে বলা হয় মহারাষ্ট্র ভাইরাস। এই সেকেন্ড ওয়েভটা যেটা চলছে মহারাষ্ট্র ভাইরাস, ইউকের কিছু স্ট্রেন আছে, আফ্রিকার কিছু স্ট্রেন আছে। তার মধ্যে মহারাষ্ট্র ভাইরাস নিয়ে যে জিনোমিক জিনগত স্টাডি হয়েছে তাতে দেখা গেছে ভাইরাসটা দুবার তার রূপ পাল্টেছে। ফলে আগেকার যে ভাইরাসটা ছিল তারা
বাচ্চাদেরকে অ্যাটাক করছিল না, হ্যাঁ কিন্তু এইবারে ভাইরাসটা দেখা যাচ্ছে বাচ্চাদেরকে অ্যাটাক করছে। দ্বিতীয় কথা, আগে যেমন গর্ভস্থ বাচ্চাকেও গর্ভস্থ মানে ইয়েকেও গর্ভাবস্থায় তো মায়েদেরও হচ্ছে ইনফেকশন, মায়েদের হলে এবং তার গর্ভাবস্থায় যিনি থাকেন তারও সম্ভাবনা থাকে। দ্বিতীয় কথা, এই ভাইরাসটার দুটো চরিত্রগত আমরা তিনটে চরিত্রগত আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। এক হচ্ছে কম ক্ষতিকারক, আচ্ছা। মানুষকে কম বিপদে ফেলছে, যে কারণে দেখবেন আগে ছিল ডেথ রেট 100 জনের করোনা হলে 3 থেকে 4 জন মারা যেত, এখন সেটা 1 জনের কাছাকাছি, মানে কম বিপদ। দ্বিতীয় কথা, মানে মৃত্যু মিছিল যেটা আমরা দেখলাম না এটা এবার এটা কি সেই তুলনায় কম? না আসছি। দ্বিতীয় কথা, এটা খুব দ্রুত ছড়ায়, মানে আগেরটা প্রপার যদি আমি মেনটেন করি সব কিছু তাহলে ছড়ানোর সম্ভব। যে কারণে ল্যান্ডসেট আজকে বলছে যেহেতু এত দ্রুত ছড়াচ্ছে সে কারণে তারা সন্দেহ করছে এটা হয়তো এয়ারবোর্ন। ল্যান্ডসেটের এটাই বক্তব্য। তারা তো বলছে ঘরে থাকলে বেশি করোনার সম্ভাবনা। একদম তাই, সেটাও বলছি। কেন বলছে, আপনার করোনা হয়েছে, আপনি ঘরে আছেন, ঘর বন্ধ করে থাকলে তার মধ্যে তো এই ভাইরাসগুলো ঘোরাফেরা করছে। যদি ঘরটা খুলে দেন, যদি জানালাগুলো খুলে দেন, তাহলে কিন্তু সে তার একটা বাইরে চলে যাওয়ার ভাইরাসের চলে যাওয়ার প্রবণতা থাকে। তৃতীয় যেটা প্রবলেম হচ্ছে যে এই ভাইরাসটা কম ক্ষতিকারক, খুব দ্রুত ছড়ায়, সেটা আমরা লক্ষ্যই করছি। লাস্ট কয়েকদিন ধরে বিগত বছরের সমস্ত রেকর্ড সব ভেঙে দিচ্ছে। ফলে আগে যেটা আক্রমণের সংখ্যা ছিল, আক্রান্তের সংখ্যা ছিল পার ডে 1 লাখ, সেটা এখন হয়ে গেছে 3 লাখ। তাহলে এবার দেখুন 1 লাখে আগেকার যদি মারা যায়, আমি 100 জনের হিসাবে বলছি, 100 জনে আগেকার মারা যাচ্ছিল 3 থেকে 4 জন, তাহলে এইবারে 100 জনের জায়গায় হচ্ছে 1000, যেটা আগে 100 জন হচ্ছিল সেটা 1000। তাহলে আগে মারা যাচ্ছিল 4 জন, এখন কতজন? যদি 1% আমি যদি খাতায় কলমে ধরে নিই তাহলে 10 জন। এই কারণে মৃত্যু বেশি, মানে রেশিওটা কম, মৃত্যুর রেশিওটা সংখ্যা, আক্রান্তের সংখ্যাটা খুব বেশি কিন্তু মৃত্যুর কম, হার খুব কম। আচ্ছা, আমরা একটা এই দিক থেকে না হয় দেখলাম যে সতর্ক তো হতেই হবে, কিন্তু যারা গর্ভাবস্থা, যে মা সন্তানের জন্ম দিয়েছেন সেই মা কি করোনার ভ্যাকসিন নিতে পারেন? কারণ তার তো বাচ্চা তো বুকের দুধ খাবে না। আগে এটা নিয়ে কোশ্চেন ছিল, কিন্তু বর্তমানে ফাইজার স্টাডি করে দেখিয়েছে। আগে তো সব ট্রায়াল অবস্থায় ছিল, এখন ক্লিয়ার কাট আমরা বলছি যারা গর্ভাবস্থায় এবং যারা বুকের দুধ খাওয়ান বাচ্চাকে তারাও এই ভ্যাকসিন নিতে পারে। কিন্তু আবার এখানে একটা আমার প্রশ্ন, আবার বলছে 6 বছরের নিচে, বিশেষ করে 6 বছরের নিচে কোনো স্টাডি হয়নি, তাদের ভ্যাকসিনটা সেফ অথবা আনসেফ কোনো স্টাডি এখন পর্যন্ত হয়নি। 12 থেকে 15 রিসেন্ট স্টাডি হয়েছে ভ্যাকসিনটা সেফ, কিন্তু 12 নিচে এখনো সেফ কিনা WHO এই ব্যাপারে কোনো শিশুদের এখন ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, যেটা 18 থেকে হয়েছে। আচ্ছা, এই যে মানে এই প্রসঙ্গটা আসতেই স্বাভাবিক একটা প্রশ্ন আসছে যে একদিকে আমাদের ভারতবর্ষের কথাই যদি ধরি, যেখানে আমাদের কেন্দ্রীয় সরকার তারা বাইরের দেশে র্যান্ডাম ভ্যাকসিন পাঠাচ্ছেন, অক্সিজেন পাঠাচ্ছেন, এত কিছু, অথচ তার নিজের দেশে হাহাকার। এখন এই হাহাকার অবস্থায় আজকে 18 বছরে যখন বাচ্চাদেরকে দেওয়ার কথাটা মে মাস থেকে স্টার্ট হলো, এবার তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসছে যে আমরা কি আমাদের দেশের ভ্যাকসিন যেটা বাইরের দেশে পর্যাপ্ত দেওয়া হচ্ছে, তারা আমাদের দেশের সন্তানরা তারা কেন বাজারে মোটা অঙ্কের টাকা দিয়ে কেন সেই ভ্যাকসিন কিনতে হবে? কেন আমাদের জন্য অ্যাভেলেবেল হবে না? আগে তো আমরা কি বলি, আগে ঘর সামলাও, যদি ঘরকে সামলে যা থাকবে বাইরকে দাও। হ্যাঁ, আজকে তো সেই পরিস্থিতি নয়, আমাদের কিনতে হবে। এটা কেন? এইটা বলতে গেলে একটু রাজনীতির ছোঁয়া লাগবে, কিন্তু রাজনীতিটাকে বাদ দিই আমি
একজন সাধারণ নিরপেক্ষভাবে বলছি। নিরপেক্ষভাবে বলতে গেলে হয়তো আমাদের যারা ভারতবর্ষ চালাচ্ছেন তারা ভাবতে পারেনি এই দ্বিতীয় ঢেউয়ের কথা, যে এটা এইভাবে আসতে করবে। কিন্তু আমরা যদি হিস্ট্রিটা ঘাঁটি, ইতিহাস ঘাঁটি, তাহলে যে কোনো ভাইরাস একবারে একটা ঝটকা মেরে কিন্তু শেষ হয়ে যায় না। এর আগে যদি ইনফ্লুয়েঞ্জার হিস্ট্রি ঘাঁটি, ইনফ্লুয়েঞ্জার একটা ভাইরাস গঠিত রোগ এবং আরএনএ ভাইরাস, আমরা দেখেছি সেইবারে 4খানা ঢেউ হয়েছিল, 4খানা। তো এইটা আমার মনে হয় নির্মূল হয় না, দূরদর্শিতার একটু অভাব, একদমই দূরদর্শিতার অভাব। তবে আমি বলবো এই ব্যাপারে সরকারের আরো অনেক বেশি সচেতন হওয়া উচিত। একদমই। আর এই যে অক্সিজেনের যে একটা বিপুল চাহিদা, এখন তো আমরা শুনছি অক্সিজেন নিয়ে কালোবাজারি হচ্ছে। একদল মানুষ আমাদের দুরবস্থার সুযোগ নিয়ে তারা অমানবিক হয়ে গিয়ে যে প্রয়োজনে যেটার অরিজিনাল দাম হচ্ছে 500 টাকা, সেটা আমি জানি কলকাতায় বিক্রি হচ্ছে 30 থেকে 40 হাজার। এবার বলুন, শুধু অক্সিজেন নয়, ওষুধেও। একদম। আমি যখন বলছি যে রেমডেসিভির, সত্যিকারের রেমডেসিভির পাচ্ছি না, আমরা খুব অসহায় ডাক্তাররা, না আছে ওষুধ, না আছে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন, না আছে আমাদের হাতে, জানি না কাল পরশু তারপরের দিনে কি অক্সিজেনের অবস্থা হবে। এখন যে ভর্তি হয়ে গেছে, যারা ভর্তি আছে তাদেরকে তো আমি বলতে পারি না যে অক্সিজেন নেই ভাই খরচা, এটা বলতে পারি না। অতএব এইখানে আমরা একটা প্রশ্ন চিহ্নের সামনাসামনি দাঁড়িয়ে আছি এবং খুব টেনশনেই আছি, খুব আমাদের অসহায় লাগছে, মাঝে মাঝে কেঁদে ফেলতে ইচ্ছা করে যে এতগুলো মানুষের দায়ভার নিয়ে যে আগামী দিনে কি হবে। রেমডেসিভির যখন কিনতে পারাচ্ছি, সত্যিকারের রেমডেসিভির ওয়েস্ট বেঙ্গলে প্রায় নেই এবং গভর্নমেন্ট সাপ্লাইও নেই রেমডেসিভির। কালকেই একজন এসে বললো, স্যার পাওয়া যাচ্ছে, কিন্তু যেটা 3000 টাকা দাম সেটা 18,000 20,000 বলছি। ভয়ঙ্কর ব্যাপার। আমি বলুন, সেখানে আমি ডাক্তার হিসাবে তাকে কিনতে বলবো না বলবো যে না দরকার নেই? একদম তাই। কি অবস্থা। আচ্ছা, আপনার কাছে একটা মানে জিনিস অনেকের প্রশ্ন, যেটা যে ধরুন কারো কোল্ড অ্যালার্জি আছে, কি কারো ডাস্ট অ্যালার্জি বা কোনো মানে ভয়ঙ্কর কিছু অ্যালার্জি আছে, তারা কি ভ্যাকসিন নেবে? সবাই ভ্যাকসিন নিতে পারে। যাদের অ্যালার্জি আছে তাদেরকে আমি বলবো ভ্যাকসিন নেওয়ার পরে ওই সেন্টারে কম করে 8 ঘন্টা থেকে 40 মিনিট আপনারা কাটিয়ে আসবেন। ভ্যাকসিন থেকে যদি অ্যালার্জি হয় তার মধ্যেই, অতএব কিন্তু হলো তখন কি চিকিৎসার ব্যবস্থা? একদম আমরা বলছি ওই হসপিটালে আছে, ডেফিনেটলি আছে। আমরা যে কোনো ওষুধের যখন রিয়াকশন হয়, আমরা যেভাবে ট্রিটমেন্ট করি, ভ্যাকসিন নেওয়ার পরে যে রিয়াকশন হয় সেক্ষেত্রে আমরা একইভাবে ট্রিটমেন্ট করি। তার মানে যাদের এই অ্যালার্জিগুলো আছে তারা নিশ্চিন্তে ভ্যাকসিনটা নিতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আমাদের দেখছি যে ভাপ নেওয়া হবে। কেউ বলছেন যে এই সপ্তাহটাকে ভেবে নিন যে ভাপ নেওয়ার সপ্তাহ, ভাপ নিলে নাকি এই ভাইরাস দ্রুত মারা যায়। আবার কেউ বলছেন গরম জলে গার্গেল করুন বা গরম চা খান, খেলে উপকার হবে। কি বলবো, কোনটা? সবই ভ্রান্ত ধারণা। গরম জলে গার্গেল করে ভাইরাস মারা যায় না। দ্বিতীয় কথা, ভাব নিলে আপনি তো জানেন না যে আপনার শরীরে করোনা ভাইরাসটা আছে কি না। যদি নর্মাল মানুষ, যার করোনা নেই, সে যদি ভাব নেয়, ভাব নিলে কি হয়, ওই জায়গায় রক্ত সঞ্চালন বেড়ে যায়। যেখানে ভাইরাস ঘোরাফেরা করছে, তার 2টো ভাইরাস ঢুকলে আপনার বডি তাকে মেরে দিচ্ছে, কিন্তু সেখানে একটা ভাইরাস ঢুকলেই ওই রক্ত চলাচলটা বেড়ে যাওয়ার জন্য আপনি কিন্তু ইনফেকশনের চান্স বেড়ে যাবে। অতএব গাগেল করা ছাড়ুন। মানে গাগেল তখনই গাগেল করবেন যখন আপনার করোনা হবে, তখন আপনি বিটাডিন দিয়ে গাগেল করবেন, বিটাডিন দিয়ে গাগেল করবেন। আর ভাব নেওয়াটাও আপনারা বন্ধ করুন। এতে কোনো রকমভাবে করোনা সংক্রান্তকে প্রভাবিত করে না।
এবার ভাব তাদেরকেই নিতে বলবো, সে নেওয়ার পদ্ধতি আছে। যাদের করোনা হয়েছে তাদের বুকে প্রচুর কফ থাকে, তাতে বলবো একটু বেশি করে নুন দিয়ে গরম জলে দিয়ে ফুটিয়ে সেই ভাব নিলে অনেক সময় মিউকাসটা যে কফটা আছে সেটা ক্লিয়ার হতে থাকে, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হতে থাকে। এটা নিশ্চয় দর্শকরা ভালো করে শুনেছেন। আচ্ছা, আর একটা জিনিস যে মানে প্রাথমিক কি কোনো ওষুধ নিজেরাই কি খাওয়া যায়? যে আমরা যেমন আগে একটা ধারণা আছে যে বাবা পক্স হতে পারে, গিয়ে অ্যান্টিপক্স কিছু একটা হোমিওপ্যাথি খেয়ে এসো, তো সেরকম প্রাথমিকভাবে কি কোনো মানুষ গার্ড হিসাবে কোনো ওষুধ খেতে পারে? প্রথমের দিকে প্রথমবারে যখন ঢেউটা আসে তখন আমরা 2-3টে ওষুধ অ্যাকর্ডিং টু আইসিএমআর আমরা বলেছিলাম যে সাধারণ মানুষ যাদের কন্ট্যাক্টের হিস্ট্রি আছে বা যাদের ধরুন আমরা প্রতিনিয়তই এক্সপোজ করছি স্বাস্থ্যকর্মীরা, তারা খেতে পারে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে আইভারমেকটিন। সে আজকে একটা, 72 ঘন্টার মাথায় একটা, সপ্তাহে একটা, তারপরে সপ্তাহে একটা, এইভাবে খেলে দেখা যাচ্ছে কিছুটা কম। আচ্ছা, পুরোপুরি নিরাপদ কিন্তু নয়। মানে খাওয়া যে একবারে যায় না তা নয়, কিন্তু তবুও ডাক্তারবাবুর পরামর্শ মেনে খাওয়াটাই সব থেকে বেটার যে কোনো ব্যক্তি। আচ্ছা, আর রাজনীতি মানে একটা আমরা টাচ করে এসেছি, অনেকটা এরকমই আবার একটা প্রশ্ন মানে অনেক মানুষেরই আছে যে যেখানে অনলাইনে পড়াশোনা চলছে, অনলাইনে চাকরি, মানে একটা এই জেনারেশনটা তাদের ভাগ্য এখন ঝুলে আছে অনলাইনে। তা যেখানে অনলাইনে সব কিছু হচ্ছে, তাহলে এই ভোট প্রক্রিয়া যেটাতে বলছে এই যে এত জনসভা হয়ে গেল, এর জন্য করোনা নাকি অনেকটাই ছড়িয়েছে, তাহলে সেটাও তো অনলাইনে ভোটের প্রচার করা যেতে পারতো। এমনকি ভোট প্রক্রিয়াটাও তো অনলাইনে হতে এখন যেমন হচ্ছে, হ্যাঁ, এখন যেমন হচ্ছে বলে দিই, এটা আমার মনে হয়, আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করি, কিন্তু ভারতবর্ষ এখানেই পিছিয়ে আছে। মানসিকতা দৃঢ় একটা স্টেপ যে আমি করতে দেবো না, কোনো জনসভা হবে না, এই দৃঢ় স্টেপ নেওয়ার মতো মানসিকতা সিদ্ধারা ভারতবর্ষের অভাব। কারণ ঠিক মানে এই তো কদিন আগে যে এটা করোনাটা স্প্রেড করলো তা তো মানে যখন দৈনিক 3 থেকে 4 হাজার সংক্রমণ ওয়েস্ট বেঙ্গলে, তখনই জনসভা হচ্ছে। কেন হবে সেটাই তো বলছি, প্রাণ যাবে সাধারণ মানুষের। আপনি যেখানে মানে অক্সিজেন অভাব, ভ্যাকসিনের অভাব, ওষুধের অভাব, সেখানে কি করে এইগুলো জনসভা কেন হয়, কি করে অ্যালাউ করা হয়? একদমই। এবং সেখানে আমরা শুধু ভ্যাকসিন শুধু ভ্যাকসিন নয়, বেডের অভাব। হ্যাঁ, আপনি কলকাতায় যান, এই মুহূর্তে আপনাকে বলতে পারি, আপনি একটা জায়গায় ভর্তি হতে গেলে আপনাকে 24 ঘন্টা লিস্ট ওয়েট করতে হবে। একদম। মানুষের জীবনগুলো কি শুধু নেতাদের জন্য? আমি এইটাই বুঝতে পারি না যে 5 বছর ক্ষমতা ভোগ করবেন কেউ, তার জন্য আমাদের জীবন দিয়ে তাদেরকে কেন এগিয়ে দিতে হবে সেই গতির দিকে। একদম। আমি সমস্ত রাজনৈতিক দলের কাছেই বলবো, জীবন নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। প্রত্যেকের অন্তত এইটা নিয়ে ভাবা উচিত। অনেকে ভেবেছেন, যারা ভাবেননি তারাও ভাবুন, দায়িত্বশীল মানে দেশ সেবা করার নামে ক্ষমতার পিছনে ছোটা, এটা কিন্তু নয়। মানে দেশ সেবা যদি আমি করতে চাই, সেটা দেশ সেবার অনেকগুলো মাধ্যম আছে, দেশকে ভালোবাসার অনেকগুলো মাধ্যম আছে। একটা করোনার পেশেন্টের পাশে দাঁড়ান, সেটাও কিন্তু দেশ সেবা, নিশ্চয়ই, সেটাও কিন্তু দেশ সেবা। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, স্কুল কলেজ বন্ধ খুব জরুরি, কারণ যেখানে সমস্ত কিছু খোলা এবং আমাদের একসঙ্গে মানে বসে টিউশনিটা বন্ধ নয়, তাহলে শিক্ষকরা যদি বাড়িতে বসে টিউশনিটা করতে পারেন, তাহলে ক্লাসে গিয়ে ছাত্রদের পড়ালে আপত্তিটা কোথায়? সেখানে ভ্যাকসিন মানে করোনা স্কুল কলেজে বাচ্চারা গেলে ছড়িয়ে পড়বে, আর ঘরে থাকলে হবে না, এমন তো নয়। এখন দিদি, এটা আমি বলি, স্কুল মাঝখানে খুলেছিল, কিন্তু এটা এত
ইনফেকশাস এত দ্রুত গতিতে ছড়াচ্ছে, একটা স্কুলে ধরুন 1000 ছেলে, কে মাস্ক পরে আছে কে নেই, তার মধ্যে বাচ্চারাও আছে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং আমরা যেটা বলছি, শুধু মাস্ক পরা না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে 1000 জনে ক্লাস করানো খুব অসুবিধা। যারা টিউশন পড়াচ্ছেন তাদেরকে বলবো মাস্ক সোশ্যাল ডিস্টেন্সিং মাস্ক এটা কিন্তু করে তারা পড়াতে পারেন। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, অ্যাট দ্য মোমেন্ট এখনকার মতন 1 মাস অন্তত টিউশনটা বন্ধ রাখুন। মারাত্মক কথা বলেছেন মাস্টারমশাই, আপনার প্রতি কারণ বিরক্ত আপনি হয়ে যাবেন। তার কিছু করার নেই, আপনি তো শুধু টিউশন পড়তে মানে ওইখানে বসে পড়ছেন না, পড়তে যাচ্ছেন। আমরা বলছি এই সময় যত পারা যায় কম বাইরে বের হন, বিশেষ করে বয়স্করা এবং বাচ্চারা, কারণ এইবারে কিন্তু বাচ্চাদের সংক্রমণের হার অনেক বেশি, অনেক বেশি। আর তার মানে বয়স্করাও যেমন সতর্ক থাকবেন, একই সাথে বাচ্চাদেরকে নিয়ে তার মা বাবারা সতর্কভাবে থাকবেন, এবং যত সম্ভব বাড়ির বাইরে কম বেরোন। রক্তদান শিবির করা যাবে নাকি? দেখুন, অনেক ক্লাব আমাদের জিজ্ঞাসা করছে যে আমরা এই সময় করবো কি? প্রথমবার যেটা হয়েছিল, রক্তদান শিবির করা হচ্ছিল মিনিমাম একটা লোককে নিয়ে, মানুষকে নিয়ে, করোনা বিধি মেনে। এখন এবার রক্ত দেবে কি? এখন ভ্যাকসিন তো বহু মানুষের হয়ে গেছে। প্রথম ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ যদি আপনার হয় আজকে নেওয়ার পরে পরবর্তী 56 দিন আপনি কিন্তু রক্ত দিতে পারবেন না। দ্বিতীয় ডোজের 28 দিন পরে আপনি রক্ত দিতে পারবেন। দ্বিতীয় ডোজে 56 প্লাস 28 না, ফার্স্ট ডোজের 56 দিন পরে, হুম। সেকেন্ড ডোজের 28 দিন পরে। এই যে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজের মধ্যে যদি গ্যাপটা আমরা বলি যে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, আপনি যোগ করুন, তাহলে 56 থেকে 4 সপ্তাহ বাদ দিন বা 6 সপ্তাহ বাদ দিন, মোটামুটি 28 দিনে থাকবে। অথচ এই সময়টাতে কিন্তু রক্তের সংকুলনটা বেশি হয়। এবং প্রত্যেক বছর এই সময় রক্তের ঘাটতি থাকে। দ্বিতীয় কথা, এখন চাইলেও আপনি ডোনার খুব কম পাবেন, এটা আমাদের জন্য একটা বিপদ সংকেত, রেড অ্যালার্ট। অক্সিজেনের পাশাপাশি রক্তও কিন্তু খুব দরকার। এখন সার্জারি করানোটা রক্তের আগে চিন্তা ভাবনা করে সার্জারি করা উচিত। যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট তাদেরকে বলবো যে আপনাদের ডোনারদের, শুধু যারা ডোনেট করছিল তাদের বাইরেও আরও কিছু আপনারা মানুষজনের সাথে কন্ট্যাক্ট করুন, যারা ভ্যাকসিন আগে নিয়ে নিয়েছে বা এখনো যারা ভ্যাকসিন নেয়নি। এইটা আমি বলবো, এটা এমন একটা পরিস্থিতি যেখানে একদিকে করোনা আমাদেরকে ভয় দেখাচ্ছে, একদিকে থ্যালাসেমিয়া যারা আছেন তাদের জন্য দ্বিতীয় ভয় যে তারা রক্ত কোথায় পাবেন, আবার গর্ভাবস্থায় ধরুন অ্যাক্সিডেন্ট হলো, তখন তো রক্তের প্রয়োজনই, দুম করে 4-5 ইউনিট ব্লাড দরকার। হ্যাঁ। এবার কিন্তু এমন সময় আসছে তারা কিন্তু রক্তর অভাবে তাদের জীবন চলে যাবে। এটা বিশ্ব জুড়েই এইটাও একটা সন্ত্রাস, একদম। মানে আমাদের রেহাই নেই না। আচ্ছা, সাধারণ মানুষের খুব খারাপ অবস্থা। কেন? এক হচ্ছে করোনা, দ্বিতীয় হচ্ছে রক্ত অল্পতা, তৃতীয় হচ্ছে বেডের অভাব, চতুর্থ হচ্ছে মেডিসিনের অভাব, পঞ্চম হচ্ছে আয় কমে গেছে এবং মেডিসিনের দাম। এই সময়ে এত অসাধু মানুষ মানে তাদের নখটা বার করে ফেলেছেন যে তারা বুঝতেই পারছেন না যে তারা যদি সঠিক দামটা অন্তত নেই, ব্যবসা তাদের বন্ধ হবে না, কিন্তু মানুষ যাদের আয় কম তারা অন্তত ওষুধটা কিনতেও পারবে। কিন্তু মানুষ যারা ব্যবসায়ী তারা মুনাফার দিকে বেশি ঝুঁকছেন, মানুষের জীবনের দিকে নয়। একদম। তো এটাও একটা মানে ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, এত কিছুর পরেও আমরা এত কিছু নেগেটিভ দেখছি,
তারপরেও এত স্বাস্থ্য দপ্তর তাদের মধ্যে এত গোপনীয়তা কেন? তারা মৃত্যুর হার কত হচ্ছে বলছেন না, আক্রান্ত কত হচ্ছে বলছেন না। এই যে না বলতে চাওয়া, এটাও তো এক প্রকার হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ যাদেরকে আজকে মাস্ক পরাতে পুলিশদের কি কঠোর পরিশ্রম করতে হচ্ছে রাস্তায় নেমে, তাদেরকে মাস্ক পরাতে বাধ্য করা হচ্ছে, নিজেরা গালাগাল খাচ্ছেন, তারা তাদের ভালো চেয়ে গালাগাল খাচ্ছেন, এখন তারা জরিমানা নিতে বাধ্য হচ্ছেন যদি তাতেও কোনো কাজ হয় মাস্ক পরার, না তাতেও পরানো যাচ্ছে না। এই যে এত কিছু হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমার যেটা মনে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর তারা যদি প্রতিদিনের মৃত্যুর হার, আক্রান্তের হার, এই সঠিক তথ্য কোনো গোপন না করে জানাতে। আমরা একটা খবর পাচ্ছি যে কলকাতায় যেখানে ওটাকে কি বলা হয়, ধাপার মাঠে, ওখানে নাকি কাতারে কাতারে মানে গাড়ি আসছে, পুঁতে দেওয়া হচ্ছে, অথচ সরকার বলছে 57-এর উপরে সরকার আর উঠছে না। এবার আপনাকে ছোট্ট একটা নিদর্শন বলি। আমার এই রিপোর্টটাতে একই জায়গা থেকে হাতে লেখা নেগেটিভ, তার ফোনে মেসেজ আসছে পজিটিভ। এটা কি একবারই স্যাম্পেল দিয়েছে আপনাকে, একদম আমি প্রমাণ সহ দেখাতে পারি। আপনি দেখুন বম, এইটা আরটিপিসিআর কি লেখা আছে, এটা আচ্ছা নেগেটিভ রিপোর্টটা কোথায়, নেগেটিভ দিয়েছিল, এর আর একটা দিয়েছিল দেখ, এটা তো ভয়ঙ্কর। তার পরিষ্কার আমি দেখেছি, তার নেগেটিভ রিপোর্ট লেখা আছে, কিন্তু তার আমি তখন তাকে বললাম ভাই তুমি তোমার ফোনটা চেক করো, ফোনে আমি চেক করে দেখি পজিটিভ। আমি ইচ্ছা করে ওর ফোন থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ, নেগেটিভটাও আমি দেখাচ্ছি আমার কাছে ছিল। একই ব্যক্তির এই রিপোর্ট, একই ব্যক্তি, তাহলে সে কোথায় যাবে? হাতে যখন লিখছে নেগেটিভ, ওইটাতে দিচ্ছে পজিটিভ, এবং পেশেন্টটা ইন্দাস থেকে আমাকে দেখাতে এসেছিল, বাঁকুড়া থেকে। আচ্ছা, বাঁকুড়া। সে বলে স্যার আমার তো নেগেটিভ। হ্যাঁ না ভাই তোমার তো সিমটমস আছে। বলে স্যার দেখুন আমাকে লিখে দিয়েছে নেগেটিভ। আমি বললাম না তুই ফোন চেক কর। ফোন চেক করে আমি তখন বের করি তার পজিটিভ। তাহলে সে এবার তো সে নেগেটিভ, এবার খেলাচিটা কোথায়, এখানে নেগেটিভ, খাতায় কলমে এখানে নেগেটিভ, অথচ স্বাস্থ্য দপ্তরে পজিটিভ। এই একটা পরিসংখ্যানগত একটা আপনি যদি এখন ট্যালি করেন, মানে চোখে দেখা প্লাস প্রত্যেকের প্রাইভেটের চেম্বারে ঘুরে যদি দেখেন যে তারা কটা করে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ করোনা পেশেন্ট পাচ্ছে, এবং যে রিপোর্ট পেশ করা হচ্ছে তার মধ্যে একটা খারাপ কিন্তু আছে, খারাপ আছে। মানে সব মিলে কোথাও একটা বিশ্বাসের জায়গাটা, তবু আমি বলবো প্রথমবারে যেটা অনেক ভ্যারি করছিল সেই ফারাকটা কিন্তু এবারে অনেকটা কম, অনেকটা কম। আর আরেকটা জিনিস আমাদের লাস্ট আমরা প্রচুর পেশেন্ট আছেন, আমার খারাপও লাগছে, বাইরে অপেক্ষা করছেন। তো আমি আরেকটা জিনিস যে যাদেরকে বলা হচ্ছে যে করোনার লক্ষণ এবং করোনার কোনো সিমটম নেই, আমার শরীরে কোনো সিমটম নেই, সেক্ষেত্রে কারা বিপজ্জনক? যার করোনা হয়েছে বলে জানা যাচ্ছে তার গায়ে টাচ করবো না এই যে একটা নাছোয়া ভাব, অথচ আপনাকে আমি দেখছি যে ভয়ঙ্কর করোনা মানে তার শরীরে ভীষণভাবে ছড়িয়ে গেছে, তাকে আপনি পরম মমতায় সেবা করছেন। আমার নিজের দেখা, আমি সবসময় টাচ করে পেশেন্ট, হ্যাঁ টাচ করে দেখেন দেখুন, এবং আমার যিনি আজকে ক্যামেরায় করছেন তিনি নিজে একজন করোনা যোদ্ধা, তাকে আপনি মৃত্যুর মুখ থেকে আপনি ফিরিয়ে নিয়ে এসছেন। যে পরম ওই মমতায় শব্দটা, যেটা ডাক্তারদের একটা প্রধান সম্পদ, যে তারা মমতার সঙ্গে ট্রিটমেন্ট করেন। তো সেই জায়গায় আপনাদের মধ্যে যে ছুঁই ভাবটা নেই, আর আমরা তাহলে এত আতঙ্ক হয়ে তাকে এত অচ্ছুত করে রাখছি। বলে দিই প্রথম কথা, যারা টাচ করছেন না তাদেরকে বলে দিই নিজে যদি সচেতন থাকেন, পেশেন্টের গায়ে হাত দিয়ে তাকে একটু আদর করাটা বা তার প্রতি একটু সহানুভূতি, তাকে মনের জোর জাগানোটা, মানসিকভাবে চাঙ্গা রাখাটা একটা কিন্তু দায়িত্বের মধ্যে একটা চিকিৎসার একটা অঙ্গ, চিকিৎসার একটা অঙ্গ। আমি বলবো যারা গ্লাভস পরে পেশেন্ট দেখছেন তারা কিন্তু যদি একটা গ্লাভস পরে একটাই পেশেন্ট দেখা উচিত। আচ্ছা,
কারণ গ্লাভসে তো যদি কারো করোনা হয় সেটা টাচ করছে, তার থেকে বেটার হচ্ছে আমি একটা পেশেন্ট থেকে যদি একটুখানি স্যানিটাইজেশন একটা মিনিট। বেটার। অতএব গ্লাভস পরাটা আগে যারা দেখছিলাম সবাই গ্লাভস পরে পেশেন্ট দেখছে বা ইয়ে করে পেশেন্ট দেখছে, আমার মনে হয় না কোনো প্রয়োজনই নেই। কোনো প্রয়োজন নেই। এবং গ্লাভস পরে যদি পেশেন্ট দেখতে হয়, একটা গ্লাভস পরে একটাই পেশেন্ট দেখা উচিত, যেটা হয় না। যেটা হয় না, নাহলে গ্লাভসের মাধ্যমে তো ছড়াবে। ঠিক তো। আমি নিজে সুরক্ষিত, কিন্তু অপরের জন্য আমি সুরক্ষিত মানে সুরক্ষা দিতে পারছি না। সেটাই। বেটার হচ্ছে একটা পেশেন্ট থেকে নয় সাবানে হাত ধোয়া বা এতে স্যানিটাইজেশন নিয়ে আবার একটা পেশেন্ট। আমাদের আরামবাগ টাইমসের দর্শকদের জন্য আমি লাস্ট একটা জিনিস আজকের মতো আপনাকে আমি প্রায়ই বিরক্ত করবো, মানুষের জন্য আপনার কথা প্রয়োজন। সেখানে একটা জিনিস যে আপনি মানুষদের আরামবাগ টাইমসের দর্শকদের জন্য একটু বলে দিন যে একদম প্রাথমিকভাবে মানুষ কীভাবে প্রতিদিন তার সকাল থেকে রাত পর্যন্ত তার দুশ্চিন্তা আদৌ করবে কিনা এবং ঠিক কোন কোন জিনিসগুলো করলে অনেকটাই নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। দেখুন, প্রথম হচ্ছে সাবধানতা, দ্বিতীয় হচ্ছে সচেতনতা। আপনাকে রোগটাকে জানতে হবে কীভাবে ছড়ায় এবং সেইভাবে নিজেকে সচেতন হতে হবে, এটা হচ্ছে মাস্ট। দ্বিতীয় হচ্ছে পুষ্টিকর খাবার খেতে হবে, ভারী রিচ জাতীয় খাবার খাওয়া যাবে না। তৃতীয় হচ্ছে আপনার লাইফের সাথে একদম এই তিনটে জিনিস কে কি বলছে দেখার দরকার নেই। মাস্ক অত্যাবশ্যিক, যেমন জল জীবনের জন্য দরকার, তেমন এখন বাঁচার জন্য মাস্ক দরকার। দ্বিতীয় কথা স্যানিটাইজেশন সেটা সাবান দিয়ে হাত দেবেন কি স্যানিটাইজার ইউজ করবেন এটা আপনার ওপরে ডিপেন্ড করছে, কিন্তু এটা মানে মাস্ক। আর পারলে সবসময় চেষ্টা করবেন একজনের সাথে আরেকজনের মাস্ক পরেও ডিস্টেন্স মেনটেন করতে হবে, অ্যাটলিস্ট 6 ফিট। যেটা আজকে আমরা বসেছি এটাও না, একদমই এটাও না, অন্তত পক্ষে 3 ফুট, তাই তো 6 ফুট দূরত্বে। এটাকে মানে আমি বলছি আপনি হাতটা বাড়ান, মানে এই অ্যাটলিস্ট এত দূর থেকে মানে দুটো হ্যান্ডশেক ডিসটেন্স। আচ্ছা হ্যান্ডশেক ডিসটেন্স, বাহ, মানে অত্যন্ত সহজ। আমি আরেকটা বলে দিই, যাচ্ছেন যারা দেখতে পাচ্ছেন তাদের একটু জ্বর, এটা খুব ইজি একটা টুল, একটা জিনিস, এটা আমরা করে থাকি, আমরা চেম্বারে করে থাকি। পেশেন্ট এসে বলছে স্যার ঘুষঘুষে জ্বর, আমার সেরকম শ্বাসকষ্ট নেই, আমরা অথচ পালস অক্সিমিটার দেখতে পাচ্ছি বর্ডার লাইন, মানে 96 স্যাচুরেশন 97 স্যাচুরেশন। তাদের ক্ষেত্রে বলবো যে আপনি বাড়িতেই যদি পালস অক্সিমিটার থাকে বা ডাক্তারবাবুর চেম্বারে যদি যান, আপনারা একটা ছোট্ট টেস্ট করিয়ে নেবেন। ছোট্ট টেস্টটা হচ্ছে এখন বসে অবস্থায় অক্সিজেন কত, পালস অক্সিমিটার দেখে নিন। পালস অক্সিমিটার কিন্তু এই সময় প্রচণ্ড একটা দরকারি যন্ত্র। এবার আপনি কিনেও রাখা যায়, 4 থেকে, আমি আমার পেশেন্টদেরকে সত্যিকারের কথা বলছি, আমি কোনো 16টা কিনে রেখেছি, আর যদি একটা বাড়িতে 4-5 জন আক্রান্ত হয় আমি তাদেরকে দিয়ে বলি যে 14 দিন পরে ফেরত দিই, এটা হচ্ছে সবচেয়ে ভালো। দ্বিতীয়, সেই ক্ষেত্রে পেশেন্টদের বলবো যাদের কোনো শ্বাসকষ্ট নেই অথচ মনে করছেন যে আপনার করোনা হতে পারে, আপনার অক্সিজেনের দরকার আছে কিনা, ভর্তির দরকার আছে কিনা, ছোট্ট একটা পরীক্ষা করিয়ে নিন। পরীক্ষাটা হচ্ছে যখন বিশ্রাম অবস্থায় আসছেন অক্সিজেনটা দেখুন কত, আপনি 5 থেকে 6 মিনিট জোরে হাঁটুন, হেঁটে আপনার অক্সিজেনের মাত্রাটা দেখুন। ধরুন বসে অবস্থায় আপনার 97 অক্সিজেন স্যাচুরেশন, এই 5 থেকে 6 মিনিট হেঁটে আসার পরে হয়ে গেল 92-93, তার মানে আপনার করোনার সম্ভাবনা প্রায় 90% বেশি, প্রায় 90% বেশি। এবং এইটা হলে বুঝতে পারবেন আপনার অক্সিজেনের দরকার যে কোনো মুহূর্তে হতে পারে, এইটা সাবধানতা নেওয়া উচিত। এইটা কিন্তু আমরা অনেক সময় করিয়ে আমি ব্যক্তিগতভাবে সুফল পেয়েছি যে কাকে ভর্তি করা উচিত, কাকে পর্যবেক্ষণে রাখা উচিত, কাকে বাড়িতে রাখা উচিত, এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া। আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ আমাদের
অনেকটা সময় আপনার মূল্যবান সময় থেকে দেওয়ার জন্য। আরামবাগ টাইমসের দর্শকদের আরও কোনো প্রশ্ন থাকলে আমরা আবারও আপনাকে বিরক্ত করব। আপনারা সবাই ডাক্তারবাবুর নির্দেশ মেনে চলুন, এবং যেহেতু এটা লাইভ প্রোগ্রাম আপনারা পরেও আবার দেখতে পারবেন, অবশ্যই দেখবেন এবং আরেকজনকে দেখতে বলবেন, কারণ প্রত্যেকটা কথা আপনাদের জীবনের জন্য অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, লাস্ট এটা দিয়ে শেষ করি, যেটা আমি মিস করেছি, এই করোনা ভাইরাসে যেইবারে আগের বারে যেটা দেখছিলাম নাকে গন্ধ চলে যাওয়া, টেস্ট চলে যাওয়া, এইবারে হচ্ছে, কিন্তু আগের বারে যেমন নাকে গন্ধ চলে গেলেই আমরা বুঝতাম যে এটা করোনাই, কিন্তু এইবারে ওই ধরনের সিমটমসগুলো কম আসছে, জ্বর কম হচ্ছে, নাকে গন্ধ না পাওয়াটা কম পাওয়া যাচ্ছে, অনেক সময় গায়ে র্যাশ, খাবারের এবং স্বাদ না পাওয়া, যেটা খাবারের স্বাদ না পাওয়া, এবং যেটা এবারে ভয়ানকভাবে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ পাচ্ছি, পেট খারাপ, হালকা জ্বর, সেক্ষেত্রে কিন্তু করোনা প্রচুর পজিটিভ পাচ্ছি। বিশেষ করে আপনার বাচ্চার যদি পেট খারাপ হয়, যদি ঘুষঘুষে জ্বর থাকে, অবশ্যই করোনার জন্য পরীক্ষা করবেন এবং হসপিটাল বা কোথাও একটা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আপনারা এগুলো মেনে চলুন। পুনরায় প্রয়োজন হলে আবার আপনারা আরামবাগ টাইমসের ফেসবুকে গিয়ে এই লাইভ আপনারা আবার দেখতে পারবেন। সবাই সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার। Mart Collection, jeans and t-shirts only for men.